স্বাগত। সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে রয়েছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় পেনশনে টেনশন, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মুস্তফা। আমরা শুরুতে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম যে নাম পেনশনে টেনশন, এ কারণেই বলা যে আমরা জানি একটি ভালো উদ্যোগ, জাতীয় পেনশন স্কিম ঘোষণা করা হয়েছে এবং তার আওতায় অনেক গ্রাহক এই পেনশনে নাম লিখিয়েছেন, তারা টাকা দিচ্ছেন, জমা দিচ্ছেন, তাদের এক ধরনের স্বপ্ন রয়েছে, বিশেষ করে যারা পেনশন সুবিধা থেকে বঞ্চিত এবং বড় একটা অংশ বাংলাদেশের চাকরির, বিশেষ করে এবং চাকরির বাইরেও যারা রয়েছেন তাদেরও এই পেনশন স্কিমে যে কোনো নাগরিকেরই আসলে জায়গা রয়েছে, সুযোগ রয়েছে। কিন্তু তারপরও আমরা দেখছি যে অনেকেই বলছেন যে পরিমাণ সারা আসলে আসতে পারত, কারণ এটার আমরা যখন এটা চালু হচ্ছিল না তখন আমরা বলছিলাম যে এটার জন্য অনেক দাবি দেওয়া, এটা কেন চালু করা হচ্ছে না, হোক, এইরকম একটা বহু দিনের একটা প্রত্যাশা সব কিছু ছিল। কিন্তু চালু হওয়ার পরে নানা সংকটে আমরা দেখছি যে সেই জায়গাটায় কিছুটা একটু ধীরগতি, আমরা যদি বলি খুব পজিটিভলি, কিংবা এক ধরনের সারার কমেরও অভিযোগ আছে। সব মিলিয়ে আপনার কাছে একটু শুরুতে জানতে চাই যে এখন পর্যন্ত যে এই শুরুর পর থেকে এই যে যাত্রাপথকে আপনি কিভাবে দেখছেন, এবং নিশ্চয়ই পেনশন এই স্কিমটা আমাদের জন্য খুব জরুরি আসলে। ধন্যবাদ। আসলে আমি প্রথমে যে জায়গাটা থেকে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে পেনশন আসলে এই কনসেপ্টটা আমাদের গুরুত্বটা কতটুকু এবং কি জন্য প্রয়োজনীয়তা, সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা যদি পৃথিবীর দিকেই তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমরা যখন লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডিল এবং উচ্চ মধ্যম এবং উন্নত দেশের দিকে যাই, তখন সার্বিকভাবে যদি সোশ্যাল প্রোটেকশনের অর্থাৎ সামাজিক নিরাপত্তার জন্য একটা দেশ কতটুকু খরচ করে সেই প্রোগ্রেসটা যদি দেখেন, তাহলে দেখবেন লো ইনকাম নিম্ন আয়ের দেশ 1% জিডিপির, আপনি যদি তার উপরে অর্থাৎ বাংলাদেশ বর্তমানে যে জায়গায় আছে লো মিডিল ইনকাম কান্ট্রি, নিম্ন মধ্যম আয়ের দেশ, তাদের 2.5%, আমি পৃথিবীর অ্যাভারেজগুলা বলছি। আর যদি তার উপরের স্টেজে যান, যেটা আমরা 2031-এর কথা 2031 সালের কথা বলছি, তারা 8%, এবং উন্নত দেশের দিকে যদি যান তাহলে প্রায় 16.5% ব্যয় করে। এই দিক থেকে আপনি তাহলে কিভাবে চিন্তা করবেন যে আমরা যখন উপরের দিকে যাচ্ছি তখন আসলে আমাদের সামাজিক নিরাপত্তার যে বেষ্টনী সেটাকে আমাদেরকে আনতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। সেই বৃদ্ধির প্রেক্ষাপটেই কিন্তু সরকার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষের গড় আয়ু যেভাবে বাড়ছে, এখন 72.3 বছর, এবং সেটা এক্সপেক্টিং যে আরও সামনে আরও বাড়বে। একইভাবে আমাদের যে বার্থ রেট সেটা কিন্তু আবার কন্ট্রোল হয়ে যাচ্ছে। আবার সব দিক থেকে আমরা চিন্তা করছি যে 2050 সাল নাগাদ বাংলাদেশের যে জনসংখ্যা তার 20 থেকে 25% কিন্তু আমাদের এল্ডারলি এজিং পপুলেশন, আমরা বলি যে 60 তদূর্ধ্ব মানুষের সংখ্যা দাঁড়াবে, যেটা বর্তমানে 7%। আর তাদেরকে তা দেওয়ার জন্যই কিন্তু পরিকল্পনাটা আমি বলবো সরকারের একটা মহৎ পরিকল্পনা। কিন্তু সেই মহৎ পরিকল্পনার নামটা যে করা হয়েছে যে আমরা সর্বজনীন পেনশন, আমার কথা হচ্ছে আপনি যখন সবাইকে অন্তর্ভুক্তি করার চিন্তা করেছেন, তাহলে সেই অন্তর্ভুক্তিকরণের মাইলস্টোনটা কিন্তু ঠিক করা হয় নাই। শুধু বলা হয়েছে যে আমরা 10 কোটি মানুষকে, আমি যদি ব্যক্তিগতভাবেই বিশ্লেষণ করি, বাংলাদেশের ওয়ার্কিং এজ পপুলেশন যদি 60% হয়, তাহলে বাকি 13 কোটি মানুষের 3 কোটি যারা বেকার থাকবে অথবা ওয়ার্কিং এজের মধ্যে হলেও তারা কাজ করবে না, তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত 3 কোটি কেন নাই? আমি যদি 18 বছরের নিচের সংখ্যাটা বাদ দিই, তাহলে সেই হিসেবগুলা এবং জনসংখ্যার প্রবৃদ্ধিগুলা, অর্থাৎ আমি বলবো যে হ্যাঁ একটা অ্যাপ্রক্সিমেশন 10 কোটি করা হয়েছে, কিন্তু 10 কোটি আসলে কত বছরের মধ্যে করা হবে? আর আরেকটা জায়গা, আপনি যদি বলেন যে পেনশনে টেনশন, আমি সেই টেনশনটার নিয়ে আমি কিছু কথা বলার জন্য আসছি। যে জায়গাটুকু বললাম যে সর্বজনীন করার জন্য আসলে কিভাবে, আমি প্রথমত আপনি যেটা দিয়ে শুরু করেছেন যে সারা কম, আপনি যদি অন এন অ্যাভারেজ প্রতি মাসের কথা চিন্তা করেন, তাহলে আমি বলবো যে 56,000-এর মতো, তো 54,000-এর মতো সামথিং সর্বশেষ যদি দেখেন, তাহলে অন এন অ্যাভারেজ 7,000 করে
প্রতি মাসে। তাহলে এইভাবে যদি চিন্তা করেন 10 কোটি মানুষকে, তাহলে 100 বছরের পারবেন না। অর্থাৎ আমি জানি যে প্রবৃদ্ধি বাড়বে, কিন্তু আপনি শুরুটাই যদি এত স্লো হয়, তার মানে আপনি সেই সারাটা কিভাবে জাগাবেন? তার মানে সারাটা না জাগার একমাত্র কারণ হচ্ছে আপনি সর্বজনীন পেনশন করবেন। প্রথম অবস্থায় আমি বলবো যে সরকার তার সরকারি কর্মচারীদের, প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের প্রথম অন্তর্ভুক্ত করে যাত্রাটা শুরু করা উচিত, তাহলে সেটা মোস্ট ওয়েলকামিং হতো। এখন আপনি যখন, কিন্তু সেখানে তো প্রশ্ন থাকে, তাদের জন্য তো এক ধরনের পেনশন স্কিম রয়েছে, আমি সেটাও নিয়ে কথা বলবো। সে প্রসঙ্গে আসবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমরা বলেছিলাম আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা একটু তার সঙ্গে যুক্ত হচ্ছেন। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা জানি যে রাজশাহীতে একটি পেনশন, এই স্কিমটাকেই আসলে আরও প্রসার করার জন্য সারা দেশেই মেলা শুরু হচ্ছে। রাজশাহী দিয়ে শুরু হয়েছে, আপনারা সেখানে রয়েছেন। এবং আপনার কাছে জানতে চাই যে আমরা আলোচনা করছিলাম সারা নিয়ে আসলে, এবং 8 মাসে 60,000-এর মতো গ্রাহক আসছে, 45 কোটি টাকা জমা হয়েছে। এই স্যার বলছিলেন এই মাত্রা এখন মাসে যদি আমরা ধরি 7-8 হাজারের মতো সদস্য গ্রাহক হচ্ছেন পেনশন স্কিমে, এই যাত্রাকে বাড়ানোর জন্যই নিশ্চয়ই আপনারা এরকম উদ্যোগ নিচ্ছেন। তো এই উদ্যোগের একটু ব্যাখ্যাটা চাচ্ছি, তারপরে আপনার কাছে আরও জানতে চাইব অন্যান্য বিষয়। ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই, আমরা যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের যে আইন করা হয়েছে, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, এই আইনের 14 ধারার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করি। 14 ধারায় বলা হয়েছিল যে সকল মানুষের জন্যে এই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হচ্ছে, তবে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে বলার আগ পর্যন্ত তারা এর বাইরে থাকবে। এখন প্রশ্ন হলো যে 17 আগস্ট 2023 তারিখে এই কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর সাধারণ মানুষের কাছে এই মেসেজটা নিয়ে যেতে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। এবং আপনি আমার সহ আলোচক যথার্থই বলেছেন যে প্রথম দিকে হয়তো মাসে 6,000, 7,000 কিংবা তার কমও হয়ে গেছে, কিন্তু আমরা যখন ইনিশিয়েটিভটা নিয়েছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মানিত মুখ্য সচিব মহোদয়ের নেতৃত্বে সভা করার পর বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি, জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটি, উপজেলা বাস্তবায়ন সমন্বয় কমিটি, বিভাগীয় বাস্তবায়ন সমন্বয় কমিটি যে হয়েছে, এই কমিটিগুলো হওয়ার পর একটা অল আউট এফোর্ট দেওয়া শুরু হয়েছে। এজন্যে গত মাসে আমাদের এনরোলমেন্ট হয়েছে 23,000 প্লাস। আমি গতকাল যখন এখানে এসেছি তখন সকালে এনরোলমেন্ট ছিল 60,000, সন্ধ্যায় এটা হয়েছে 66,000। তার মানে একদিনের মধ্যে কিন্তু 6,500 বেড়েছে। আমরা যদি বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় যে পেনশন মেলা এবং কর্মশালার আয়োজন করছি, এটা সবগুলো বিভাগে হওয়ার পর এটা আরও বেশি মোমেন্টাম পাবে। এবং মানুষকে যদি আমরা এটা বোঝাতে সক্ষম হই যে এটি একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আপনার এখনকার যে আয় সেটার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় যদি আপনি আমাদের জাতীয় পেনশন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন পেনশন ফান্ডে রাখেন, তাহলে পরে আপনি বৃদ্ধ বয়সে বা যখন আপনি কর্মক্ষম থাকবেন না, তখন আপনার এই টাকাটা সামাজিক নিরাপত্তা দিবে। তাহলে এই কর্মসূচিতে যোগদান আরও বেশি হবে। আর এখানে আরেকটা বিষয় আছে, এই সার্বজনীন পেনশনের একটা বিউটি হলো এর দুটো ফান্ড আছে। একটা ফান্ড হলো পেনশন কর্তৃপক্ষ ফান্ড, পেনশন তহবিল, আর একটা হলো জাতীয় পেনশন কর্তৃপক্ষের তহবিল। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তহবিলের যাবতীয় ব্যয় সরকার বহন করবে এবং যারা চাঁদা দিবেন তাদের ফান্ড ডেডিকেটেডলি আলাদা থাকবে। ওই ফান্ডের টাকা জাতীয় পেনশন কর্তৃপক্ষ শুধু বিনিয়োগ করা ছাড়া অন্য কোনো পারপাসে খরচ করতে পারবে না। এবং এটি আইটি বেসড একটা কর্মসূচি, আইটি ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে সব কিছু হবে। কোনো ব্যক্তির এখানে উপস্থিতির প্রয়োজন নাই, ব্যক্তি কোনো টাকা কারো কাছ থেকে নিতে পারবে না। এবং এখানে একটা ফুল প্রুফ সিস্টেম আছে, গভর্নমেন্ট গ্যারান্টেড প্রোগ্রাম, এবং এর যাবতীয় পরিচালন ব্যয় যেহেতু সরকার বহন করবে, সুতরাং এখানে বেনিফিটও বেশি হবে। আর পেনশন কর্তৃপক্ষ এই জনগণের আমানত সেফ সিকিউরড জায়গায় বিনিয়োগ করবে। ইতিমধ্যেই আমরা প্রাপ্ত টাকার 41 কোটি টাকা আমরা
ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছি এবং সেখানে আমরা প্রফিটও বেশি পাবো, প্রায় 11.5% অ্যাভারেজে আমরা প্রফিট পাবো সেখান থেকে। জি, আপনার কাছে আরেকটু শুনতে চাইবো একটু পরে, যে সেটা হচ্ছে যে আপনাদের অভিজ্ঞতা আসলে আপনি বলছিলেন যে একদিনের মধ্যেই 6 থেকে 7 হাজার মানুষ গ্রাহক হয়েছেন। তার মানে যখন এটা বলা যায় যে যখন মানুষের কাছে যাওয়া গেছে তখন মানুষ আসলে নিতে শুরু করেছেন, তার মানে এতদিন আমরা আসলে অনেক না যাওয়ার ফলেই পিছিয়ে পড়ার একটা বিষয় ছিল। সেই বিষয়টি আপনার কাছে জানতে চাই। আমি একটু স্যারের কাছে আসছি যে আপনি বলছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যুক্ত করার একটা প্রসঙ্গ, সেটা এখন পর্যন্ত বলছিলেন যে গেজেট আকারে না দেওয়া পর্যন্ত যাচ্ছে না, কিন্তু সেটা তো তাদের জন্য তো পেনশন রয়েছে, তাদেরকে যুক্ত করলে সেটা আসলে মাঝেজাটা কি? যে বিষয়টা হচ্ছে এইভাবে বিবেচনা করছে যে সর্বজনীন পেনশন যেহেতু সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু বিষয়টা যদি আমরা এইভাবে বিশ্লেষণ করি যে সকল পেনশন আপনি যে প্রক্রিয়াগুলা ধরেন প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রত্যয়, লাস্টে যেটা কথা হচ্ছে আপনি যদি মডালিটির কথা চিন্তা করেন তাহলে কিন্তু অ্যামাউন্টগুলার কিন্তু ভেরিয়েশন দেখবেন, অর্থাৎ আপনি যে পরিমাণ কন্ট্রিবিউশন করবেন আলটিমেটলি আপনার বেনিফিটসটা কিন্তু তার উপর নির্ভর করছে। এখন আমার একটা ব্যক্তিগত জায়গায় প্রশ্ন ছিল যে আমাদের এক্সিস্টিং পেনশনে ধরেন সরকারি এবং স্বায়ত্তশাসিত গভর্নমেন্টের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু একটা স্কিমের আন্ডারে অলরেডি তারা পেনশনের মধ্যে রয়েছে, অতএব বাকিদেরকে যদি অন্তর্ভুক্ত করি তাহলেই কিন্তু হয়ে যেত। এখন প্রশ্নটা আসছে, আমি বলবো সারার প্রবণতাটা হচ্ছে কারণটা হচ্ছে প্রথমত হচ্ছে যে সরকার যদি এটাকে মোস্ট ওয়েলকামিং করতে হয় অতি দ্রুত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি কর্মচারীরা যেহেতু একই সুবিধা ভোগ করত, অতএব একই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সবাইকে একই জায়গায় যদি অন্তর্ভুক্ত করে আমি মনে করি সেটা দ্রুত গতি পাবে। আর না হয় এই জায়গাটায় কিন্তু এক ধরনের কনফ্লিক্ট কাজ করবে। কথা হচ্ছে গভর্নমেন্ট তার নিজেদের এখনো প্রজ্ঞাপন জারি না করে আবার একটা অংশকে বের করে দিচ্ছে, আমিও সেম সুবিধা পাই, আমিও সরকারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু আমরা পেনশন একই ধরনের, আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। যারা আমি বলতে হচ্ছে আমার স্টাফ যে 1 জুলাই থেকে জয়েন করবে সে বঞ্চিত হয়ে যাচ্ছে, কিন্তু প্রজাতন্ত্রের সরকারি হিসাবে যারা অন্য জায়গায় করবে তারা এখনো প্রজ্ঞাপনের মধ্যে আসছে না। অর্থাৎ এই ধরনের ডিসক্রিমিনেশনগুলা এক ধরনের ট্রাস্ট, আমরা তো গভর্নমেন্টের ইনস্টিটিউশনের প্রতি ট্রাস্ট, যেমন পাবলিক ফান্ড ম্যানেজমেন্ট, সেই জায়গাগুলোর কথা যদি চিন্তা করা হয়, ইনস্টিটিউশনাল গভর্নেন্সের কথা চিন্তা করা হয়, সেই জায়গায় যদি ট্রাস্টটা আসে তাহলে কিন্তু এবং এই ধরনের ডিসক্রিমিনেশন রাখা যাবে না, যেটা হচ্ছে তাদেরকে একবারেই নিয়ে আসতে হবে। সেই জায়গাগুলো যদি করা হয় তাহলে আমার মনে হয় অতি দ্রুততার সাথে মানে হচ্ছে যে রেট ইনক্লুসিভনেসের সেই জায়গাটা হবে। আরেকটা জায়গা বলবো যে এটাকে সর্বজনীন কোনো মতেই বলা যাবে না ইন এ সেন্স। ইকোনমিক্সের ভাষাই হচ্ছে আপনি যখনই এনি কাইন্ড অফ চার্জ, ধরেন আপনি সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকবেন, ফ্রিলি গিয়ে ঢুকে যাবেন, কোনো ধরনের টাকা দিতে হচ্ছে না, কিন্তু তার পাশেই আছে কিন্তু হচ্ছে শিশু পার্কে ঢুকবেন 10 টাকা হইলেও সবাই কিন্তু আর ঢুকতে পারছে না, তাহলে কিছু মানুষ কি হয়ে যাচ্ছে, এক্সক্লুডেড হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে সমতা যেখানে নাম দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে 500 টাকা তাকে দিলে গভর্নমেন্ট 500 টাকা দিবে। বিষয়টা হচ্ছে আমি যদি রাস্তায় শুয়ে থাকা মানুষটার কথা চিন্তা করি, সে বাংলাদেশের সিটিজেন কিন্তু বাস্তুহারা, তার বাড়ি ঘর নেই, তাহলে সেই মানুষগুলা যদি ইনক্লুডেড না হয় তাহলে তো সর্বজনীন হবে না। অতএব সেই জায়গাটায় আসলে প্রকৃতপক্ষে সরকারকে আরো এখানে ক্যালকুলেশন করতে হবে, যারা অথরিটি আছে এখন যেহেতু অথরিটি আছে তাদেরকে আসলে এইটাকে যেন আমরা সবাই চাই, এর উদ্দেশ্য যেহেতু সৎ, সরকার একটা প্রকৃত সৎ উদ্দেশ্য নিয়ে এগুচ্ছে, সবার বিভিন্ন ধরনের মাথা ব্যবহার করে সবাই যেন এটার অন্তর্ভুক্তি আসে এবং সত্যিকার অর্থেই যেন ইউনিভার্সাল শব্দটা যেন প্রযোজ্য হয় বাংলাদেশের ক্ষেত্রে, সেটা হবে কিন্তু একটা বড় ধরনের সফলতা। জি, আমরা আসবো, আমরা একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পরে আপনি যে প্রসঙ্গগুলো তুলেছেন আমাদের সঙ্গে অতিথি রয়েছেন তার সঙ্গে আলোচনা করবো। দর্শক একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন।
আবার স্বাগত। আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম পেনশনের টেনশন এই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা। আমরা প্রথমে গোলাম মোস্তফার কাছে যেতে চাই। তার কাছে একটু জানতে চাইব যে আমরা একটু আগে অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিকী বলছিলেন যে আমরাও সেটা জানি যে যে নিয়মটা আছে, বা আপনিও বলছিলেন যে প্রথমত গেজেট না আসা পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা আসলে এটার আওতায় আসছে না। কিন্তু আমরা দেখছি যে আবার বিশ্ববিদ্যালয়ে বলছিলেন যে 1 জুলাই থেকে যারা নতুন করে যোগদান করছেন তাদের ক্ষেত্রে আবার নিয়মটি খাটছে না। তার মানে এক ধরনের ডিসক্রিমিনেশন কি তৈরি হচ্ছে না? এটার আসলে সমাধানটা কোথায়? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যে কোশ্চেনটা করেছেন তার জবাবে আমি প্রথমেই বলতে চাই যে আমাদের এখানে স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 400। এই 400 প্রতিষ্ঠানের মধ্যে 90টার মধ্যে প্রতিষ্ঠানে পেনশন সিস্টেম আছে, আর বাকি 300রও বেশি প্রতিষ্ঠানে সিপিএফ অর্থাৎ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং আনুতোষিক ব্যবস্থা আছে। অন্য কোনো অর্গানাইজেশনে কিন্তু পেনশন ব্যবস্থা নাই। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে যে 2 ধরনের ব্যবস্থা রয়েছে, এই 2 ধরনের ব্যবস্থা না রেখে এক ধরনের ব্যবস্থায় আসতে, অর্থাৎ একটা কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমের আওতায় তাদেরকে নিয়ে আসতে। আর স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা পেনশনের আওতায় ছিলেন তাদের কিন্তু এটা ফান্ডেড পেনশন না, এটা ছিল আনফান্ডেড পেনশন ছিল, এবং ডিফাইন্ড বেনিফিট আনফান্ডেড ছিল শুধুমাত্র 90টা অর্গানাইজেশনে। আর বাকি যে 300-র বেশি অর্গানাইজেশনে পেনশন ব্যবস্থা নেই, তাদেরও দাবি ছিল কিন্তু যে পেনশন ব্যবস্থায় আসার। এই জন্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবার পর ওই আইনটিতে যেহেতু বলা আছে যে সবার জন্য এক জাতীয় পেনশন করা হবে, প্রাথমিকভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে 1 জুলাই 2024 এবং তারপরে যারা জয়েন করবেন এ সমস্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা এই পেনশন ব্যবস্থাপনা আইনের আওতায় প্রত্যয় স্কিমে যোগ দেবেন। তার আগে অর্থাৎ 30/6/2024 পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানগুলোতে থাকবেন সেই প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য বর্তমান পেনশন স্কিম বহাল থাকবে। তারা কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত হবে না, তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না। 1/7/2024 পরে যারা আসবেন তারা ডিফাইন্ড কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেম দেখেই এই অর্গানাইজেশনগুলোতে জয়েন করবেন। এখন প্রশ্ন আরেকটা আছে, সেটা হলো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটা কখন হবে? সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ডিফাইন্ড বেনিফিট আনফান্ডেড পেনশন ব্যবস্থা চালু আছে। এই আনফান্ডেড পেনশন ব্যবস্থা অনেকটা পে অ্যাজ ইউ গো সিস্টেমে চলে। সরকার যখনই ওই আইনের আওতায় প্রজ্ঞাপন দিয়ে বলবেন যে এত তারিখ থেকে আর তারা ডিফাইন্ড বেনিফিট পদ্ধতির আনফান্ডেড পেনশন সিস্টেমে থাকবেন না, সেদিন থেকেই সরকারি কর্মচারীরাও এই পেনশন স্কিমের আওতায় আসবেন। এটা সরকারের নীতিগত সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর আরেকটা ইস্যু আলোচনায় এসেছে যে যারা কন্ট্রিবিউট করার অ্যাবিলিটি রাখে না তাদের জন্য কিন্তু সোশ্যাল সেফটি নেট বহাল আছে। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম কিন্তু বাদ দেওয়া হয় নাই, সোশ্যাল সেফটি নেটে তারা থাকবেন। আর আরেকটা ইস্যু বলতে চাই, 500 টাকা জোগাড় করতে আপনি দেখেন দিনে তার 20 টাকা করে সঞ্চয় করলে 500 টাকা হয়। এখন বাংলাদেশের একজন ভিক্ষুকের পক্ষেও কিন্তু 20 টাকা জোগাড় করা সম্ভব, শুধু তার ডিজায়ারটা থাকতে হবে যে আমি স্বাবলম্বী হব, আমি ভবিষ্যৎ নিরাপত্তা নিজেই নিশ্চিত করব। এই মেসেজটা যদি তাদেরকে দিতে পারি আমরা, তাহলে পরে এটা যে আমরা বলেছি সার্বজনীন, আক্ষরিক অর্থেই সার্বজনীন হবে বলে আমরা বিশ্বাস করি। জি আপনার কাছে আসবো। আমরা একটু বলছিলেন গোলাম মোস্তফা, তিনি বলছিলেন এটা আসলে সার্বজনীন হচ্ছে বলেই তাদের কাছে মনে হচ্ছে এবং আস্তে আস্তে আরও ইনক্লুড হবে সব কিছু। আপনার কাছে সেই জায়গাটা এসে বলছিলেন যে যারা সামাজিক নিরাপত্তা আওতায় আছেন তাদের এক ধরনের সেই সুবিধাগুলো বাতিল করা হয়নি, আবার চাইলে আসলে ডিজায়ার থাকলেই সম্ভব। সেই জায়গাটি কি আসলে সম্ভব কি? দেখেন, মানে কথা আমি কাউন্টার ফ্যাক্টস না, বিষয়টা হচ্ছে ধরেন বয়স্ক ভাতা আছে, সোশ্যাল প্রোটেকশন আছে,
এই বয়স্ক ভাতার যে টাকা 500 টাকা পায়, এইটাকেও তো সোশ্যাল প্রোটেকশন হিসাবে কতটুকু নিরাপত্তা দিতে পারে সেটা একটা বড় প্রশ্ন। যে কারণে বাংলাদেশে সামাজিক নিরাপত্তার জন্য সরকার কিন্তু প্রচুর টাকা ব্যয় করে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পরিমাণ প্রত্যেকটা মানুষ অন এন এভারেজ পায়, বয়স্ক ভাতা 500 থেকে 750 টাকা করা হলো। কথা হচ্ছে যেখানে বাংলাদেশের এক্সট্রিম পোভার্টি 10,000 টাকা পরিবারের আয় লাগে আমাদের বাংলাদেশের ডেফিনেশন অনুযায়ী, সেই জন্যই পোভার্টি ইনডিউসিং অথবা রিডিউসিং ইফেক্ট সেটা কিন্তু পাওয়া যায় না। কিন্তু সরকারের ইচ্ছা ঠিক আছে, সরকারের সদিচ্ছা আছে, কিন্তু সেই জায়গাটার আমি যে বলবো সেটা হচ্ছে যে প্রথমত আমি যদি বলি ইউনিভার্সাল কাভারেজ হবে, তাহলে সরকার ইউনিভার্সাল বলা মাত্র আইনগত বাধ্যবাধকতা থাকতে হবে কিছুটা। কেমন? যেমন ধরেন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে, অতএব সকল বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলেই তাকে ইউ পেনশনে অন্তর্ভুক্ত হতে হবে। সেটা যদি শুধু সদিচ্ছার উপর ছেড়ে দেওয়া যায় তাহলে আলটিমেটলি কিন্তু ইউনিভার্সালের যে ওয়াইডার কাভারেজ, মেজরিটি ধরে 90% মানুষকে আমার টার্গেটের নিয়ে আসবো অথবা সবাইকে নিয়ে আসবো, সেটা কিন্তু সম্ভব না। প্রথম অবস্থায় হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বাংলাদেশের মানুষের আচরণ, প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা দেশের কালচার এবং আপনার প্র্যাকটিস সেগুলা কিন্তু বিষয়। যেমন ধরেন বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলা লস করে, যত ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে যদি চিন্তা করেন তাদেরকে বিভিন্নভাবে বাঁচিয়ে রাখা হয়। অতএব বাংলাদেশ সরকারের আমি বলছি যে সার্বজনীন পেনশন অবশ্যই ওয়েলকামিং, কিন্তু সেটাকে ওয়েলকামিং করতে গেলে যে প্রক্রিয়া করা উচিত সেটা হচ্ছে প্রথম অবস্থায় সরকারি প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে বলা হোক যে এখানে আছে, তখন অন্যরাও প্ল্যাটফর্ম নিতে কোনো অসুবিধা হবে না, অপেক্ষা করতে হবে। আমি মনে করি সরকার সেটা দ্রুততার সাথে আসবে। দ্বিতীয়ত হচ্ছে 500 টাকা দেওয়ার বিষয় না, 500 টাকা প্রতি মাসে একজন গরিব মানুষ যারা এখন বাংলাদেশের মূল্যস্ফীতি 10% বাড়লে তার ওয়েজ মজুরি কিন্তু 10% বাড়ছে না, সেটা একটা বড় বিষয়। এখনো মানুষ ফুড সিকিউরিটি, সরকারের রিপোর্ট যদি দেখেন বিবিএস এর 26% মানুষ ফুড সিকিউরিটি, ফুড ইনসিকিউরিটির মধ্যে রয়েছে। অতএব আপনি যেখানে খাদ্য অনিরাপত্তায় 26% পরিবার থাকে, সেই জায়গায় যদি আপনি 500 টাকা কেন 100 টাকাও বলেন সেটা অনেক ক্ষেত্রে বার্ডেন হয়। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যারা আমাদের যাদের সামর্থ্য রয়েছে তাদের জায়গাটা কিভাবে ট্রিট করা হবে, সেই জায়গা থেকে কম্পেনসেশন দিয়ে তাদেরকে আরও কিভাবে ইনক্লুসিভ করা যায়। কারণ একদম যারা প্রান্তিক জনগোষ্ঠী তারা 100 টাকা না দিলেও তারা কোনো না কোনো একটা পর্যায়ে অন্তর্ভুক্ত হবে, তার পরিকল্পনাটাও কিন্তু থাকতে হবে। সেটা হবে মোর সোসাইটির যে কল্যাণের জন্য, যেহেতু আমরা কাজ করছি, আমরা প্রোটেকশন দিচ্ছি, মানে কিন্তু সমাজের জন্য কল্যাণ তৈরি করাই সরকারের লক্ষ্য। অতএব ধনীর টাকা দরিদ্রের দিকে কিভাবে আনা যায় এবং সেই ডিসবার্সমেন্টটা কিভাবে হয় সেই জায়গাগুলোর কথাও কিন্তু চিন্তা করতে হবে। মানে আমার বিষয়টা হচ্ছে যে আপনি ট্যাক্সের উপর গুরুত্ব দেন, যদি রাজস্ব আহরণ করতে পারেন, সরকার তো গরিবের জন্যও এইখানে পেনশনে যারা দিতে পারবে না তাদের জন্য একটা অংশ খরচ করতে পারে। আর না হয় যে জায়গাটা হবে যে বিশাল ফান্ড হবে, কিন্তু একই সাথে বলা আছে এটাও কিন্তু ডিফাইন্ড বেনিফিটস না, যদিও লিখে দেওয়া আছে প্রত্যয়ে 10,000 টাকা করে জমা দিলে মাস শেষে 3,71,000 টাকা পাবে, বাট একটা ক্লোজ যদি দেখা যান সেটা বলা আছে এই টাকা ব্যবহারের উপর যে পরিমাণ লাভ হবে সেটা নির্ধারণ করবে মান্থলি পেনশন। অতএব ইট ইজ এ কন্ট্রাডিক্টরি। আপনি বলে দিচ্ছেন পাবলিককে যে আপনি 2,000, 3,000, 5,000, 10,000 দিলে এই টাকা পাবেন, বাট আপনি যে রেটে বিনিয়োগ করেছেন নট নেসেসারিলি ট্রেজারি বিল যেটা 10 মাস এখন যে রেটে পাচ্ছেন সেটা কিন্তু গত 7 মাস আগেও এই অর্ধেক রেটে পেতেন। অতএব সেই বেনিফিটসটা কিন্তু আপস এন্ড ডাউনস হবে। অনেক ক্ষেত্রে পৃথিবীর সমস্ত পেনশন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএলওর যে মাল্টি লেয়ার পেনশন সিস্টেমগুলা দেখেন, পৃথিবীর অনেক দেশের লাইবিলিটি হয়ে গেছে, অ্যাসেটস যা ক্রিয়েট হয় তার থেকে আপনি যদি ডিফাইন করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লাইবিলিটি যেন সরকারের ঘাড়ে গিয়ে যেন লাইবিলিটি না পড়ে, সেই জন্য পেনশন কর্তৃপক্ষকে কিন্তু ফান্ড ইউটিলাইজেশন, পাবলিক ফান্ড ম্যানেজমেন্ট, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট সেই জায়গাটার উপর আমি মনে করি সিরিয়াসলি গুরুত্ব দিতে হবে। জি, নিশ্চয়ই আমরা আরও আলোচনা করতে চাই এই বিষয়টি
যে এই ঝুঁকির জায়গাগুলো রয়েছে কিন্তু আস্থাহীনতার কথাও বলা হচ্ছে বিভিন্ন সময়, বিশেষ করে যারা গ্রাহক হচ্ছেন তারাও নানা রকম আস্থার প্রশ্নগুলো রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করতে চাই। আমাদের যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলতে চাই একটা ছোট্ট বিরতির পরে। আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত। আমরা কথা বলছিলাম আজকের আমাদের বিষয় পেনশনের টেনশন। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আমরা প্রথমে একটু যেতে চাই জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফার কাছে। আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে স্যার বলছিলেন যে ঝুঁকির জায়গাগুলো থাকে কি না, আসলে আমরা যদি সেটাকে সঠিকভাবে বিনিয়োগগুলোকে কাজে লাগাতে না পারি, আসলে অনেক সময় এই লায়াবিলিটিস তৈরি হওয়ারও ঝুঁকি থাকে, সেটার ব্যাপারে আসলে আপনাদের ভাবনা কি? এবং বিনিয়োগের কথা আপনি বলছিলেন যে সুরক্ষিত বিনিয়োগই আসলে করতে চায় আসলে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, সেই আসলে কতটা সুরক্ষিত এবং সেটা আসলে কতটা বেনিফিটেড হবে আমাদের যারা গ্রাহক তাদের জন্য? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে একটা জিনিস বলে নেই, সেটা হলো বিশ্বের কোনো পেনশন ফান্ড একটা স্ট্যাটিক জায়গায় থাকে না, অলওয়েজ প্রয়োজনের সাথে রিফর্ম চলতে থাকে। তা আমাদের এখানে আমরা যে পেনশন স্কিমটা চালু করেছি, এই স্কিমটা ডিফাইন্ড বেনিফিট নয়, ডিফাইন্ড কন্ট্রিবিউটরি সিস্টেম। এখন আপনার আশঙ্কা করেছেন যে এই যে পরিমাণ আমরা টাকার অঙ্ক উল্লেখ করেছি প্রাপ্তি, সেটা পাওয়া যাবে কি না যাবে না। আমরা যখন হিসাব করি তখন সেটা অনেকটা কনজারভেটিভ হিসাব করেছি আমরা। আপনি যদি বিশ্বের দিকে তাকান, ইন্ডিয়ায় পেনশন ফান্ডের থেকে বার্ষিক রিটার্ন আসছে 9%-এর উপরে, দক্ষিণ কোরিয়ায় আসছে 9.55। আমরা কিন্তু ধরেছি যদি আমি 8%ও পাই তাহলে পরেও আমি ওই পরিমাণ টাকা দিতে পারবো। সুতরাং আমরা যা করেছি অত্যন্ত সায়েন্টিফিক সিস্টেমে করেছি। আর বিনিয়োগের যে বিষয়টা, বিনিয়োগের বিষয়ে একটা বিনিয়োগ নীতিমালা হচ্ছে, বিনিয়োগ নীতিমালায় আমরা যখন এটা পাবলিক হবে তখন দেখতে পারবেন যে বিনিয়োগ নীতিমালায় আমাদের যারা বিশেষজ্ঞ তাদের মতামত আমরা নেওয়ার চেষ্টা করব, যাতে আমার বিনিয়োগটা ঝুঁকিহীন হয়, আমার বিনিয়োগের রিটার্ন বেশি হয় এবং জনগণের আমানত, যে চাঁদাদারকারীদের যে আমানত, সেটা যাতে প্রপারলি ইউটিলাইজ করা যায়, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। এটা যেহেতু সরকারি প্রোগ্রাম, এটা যেহেতু রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা যেহেতু রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত একটা প্রোগ্রাম, এটা কোনো অবস্থায় ভালনারেবল হবে না, এই নিশ্চয়তা আমরা জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে দিতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে দর্শন, সেই দর্শনের আলোকেই আমরা এটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সামনে আরও আগাবে। আর একটা বিষয় আপনারা অবতারণা করেছেন, সেটা হলো যারা টাকা দিতে পারবে না তারা সামাজিক নিরাপত্তায় 500 টাকা পাবে। আমি মনে করি যে যদি আমরা এই কর্মসূচিতে এগিয়ে নিয়ে যাই, এমন একদিন আসবে যে দিনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ করার মতো লোক খুঁজে পেতে সমস্যা হবে, অর্থাৎ থাকবে না। যদি থাকে তাদের তখন এখন যে পরিমাণ টাকা দেওয়া হয় তাদের থেকে বেশি টাকা দেওয়ার সক্ষমতাও সরকারের থাকবে। তার কারণ 2041 সনে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশের চিত্র কিন্তু একটু ডিফারেন্ট হবে। সুতরাং আমরা মনে করি যে অত্যন্ত আশাবাদী আমরা এই প্রোগ্রামটা নিয়ে। আমার সহালোচক যিনি আছেন উনি অত্যন্ত বিজ্ঞ লোক। আমরা যখন এই বিনিয়োগের কাজটা করব, নিশ্চয়ই তারাও আমাদেরকে তাদের পরামর্শ দিয়ে, সুচিন্তিত মতামত দিয়ে সহায়তা করবেন। আর কোনো পর্যায়ে যদি দেখা যায় যে কোনো জায়গায় রিফর্ম আনা দরকার, আমরা কোনো স্ট্যাটিক জায়গায় থাকবো না, অলওয়েজ রিফর্মে থাকবো। বিশ্বের সমস্ত পেনশন ফান্ডেই কিন্তু প্রতিনিয়ত রিফর্ম হয়, যেটা প্রো পিপল, অর্থাৎ বিনিয়োগকারী যারা, জমাদানকারী যারা, চাঁদাদাতা যারা, তাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমরা কাজ চালিয়ে যাব। জি, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনারা যেহেতু মেলা করছেন, মেলায় আসলে আপনি বলছিলেন যে এই হারটা বেড়েছে, তার মানে জনগণকে ঠিক কি বার্তাটা দিচ্ছেন? যে আস্থাহীনতা অনেক সময় আমরা বলছিলাম, নানা গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আস্থার সংকট রয়েছে, আসলে তার মানে এই যখন কথা বলছেন মানুষের কাছে, সেই আস্থাটা আসলে বোধহয় নিশ্চয়ই কোথাও না কোথাও কেটে যাচ্ছে। তো ঠিক কোন জায়গাটায় আসলে সেই আস্থাটা মানুষ পাচ্ছে, আপনি একটু যদি ব্যাখ্যা দেন। এটা আমি শুধু আস্থার কথাটা বলবো না, আপনি যখন একটি কর্মসূচি নেবেন, এই কর্মসূচিটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে কিন্তু
ইট উইল টেক টাইম। আপনি একটা মানুষের কাছে যে মেসেজটা নিয়ে যাবেন, আমি ধরেন আজকের এই টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিলাম, এটা কতজন মানুষ এটা দেখছে। আমি যদি গ্রামের উঠান বৈঠক পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে ওই মানুষটা বুঝবে যে এটা আমার জন্য ভালো, এবং এটা করলে পরে আমার সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। ধীরে ধীরে আমরা সেদিকেই যাচ্ছি। মাঠ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি, লোকাল এলিট যারা আছে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই মেসেজটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছবে, এবং আমরা যখন প্রত্যেকটা বিভাগীয় সম্মেলন শেষ করব, দেখবেন এই হার অনেক বেশি বাড়বে, এবং ইতোমধ্যেই জেলা উপজেলা পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে। আমরা মনে করি যে এই সাড়া অব্যাহত থাকবে এবং এনরোলমেন্টের বাড়ার যে হার সেটা আরও বেগবান হবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার আমাদের সঙ্গে যোগ দিয়ে ব্যাখ্যাগুলো করার জন্য এবং চমৎকারভাবে বিষয়টা বলছেন। আমরাও চাই যে আপনারা যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন যে আস্থার জায়গা থাকুক এবং যে প্রচারের জায়গাটায় ঘাটতি ছিল সেই প্রচারটা বাড়ুক, তাহলে হয়তো এই যে সব বেশি মানুষ এতে অংশগ্রহণ করতে পারবে এবং পেনশন স্কিমের যে লক্ষ্য সেটা পূরণ হবে। আপনাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আপনার কাছে একটু ফিরতে চাই। উনি যেটা বলছিলেন যে বিনিয়োগ বা আপ টু ডেট হবে, আসলে সময়ে সময়ে তো সবসময় চেঞ্জ হয়, নিশ্চয়ই যে লক্ষ্য নির্ধারণ করে সেটি বাস্তবায়নে যদি প্রয়োজন হয় তখন আবার হয়তো বিনিয়োগের জায়গাগুলো চেঞ্জ হবে, সেই জায়গাগুলো তো নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, মানে আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে, প্রথমত আমি সবসময়ই বলে আসছি যে উদ্দেশ্যটা সর্বজনীন, সেটা মোস্ট ওয়েলকামিং। আমরা প্রত্যেকটা মানুষ চাই তার বয়স 60-এর ঊর্ধ্বে হলে তার যেন নিরাপত্তা থাকে। এখন সেই নিরাপত্তার জন্যই কিন্তু এটা একটা প্রক্রিয়া। তার মানে হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি। এখন সেই অংশগ্রহণ করানো প্লাস হচ্ছে কর্তৃপক্ষের প্রতি মানুষের যে আস্থা, অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি। আমাদের তো বাংলাদেশে ইনস্টিটিউশনাল গভর্নেন্সটা একটা চ্যালেঞ্জের মুখে আছে, এটা সত্যি, কিন্তু সেই জায়গাগুলো উত্তরণের জন্যই কিন্তু সরকার প্রচেষ্টা চালাচ্ছে। এবং ইউ পেনশনের দিকে যদি তাকান, ইউনিভার্সাল পেনশনে, তখন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে এখান থেকে সরকার তার প্রয়োজনে কোনো ধরনের লোন নিতে পারবে না। তার মানে কি, এইখানেও কিন্তু সরকার নিজেকে যে বিরত রাখছে, এটাও কিন্তু ভালো একটা সদিচ্ছার লক্ষণ। একইভাবে বলা হচ্ছে যে আমরা এই টাকাটা যে জায়গায় বিনিয়োগ করা হবে, আমি কথাগুলা বলছি, সেটা যেন বেশি রিস্ক না হয়, রিস্ক ফ্রি রিটার্ন আসে। সেজন্যই কিন্তু ট্রেজারি বন্ডস বিলস, যেটা গভর্নমেন্ট গ্যারান্টেড, সেই জায়গাগুলোকে পছন্দ করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, এই পেনশন ফান্ড যখন আপনি 8 কোটি 7 কোটি মানুষের হবে, তখন কিন্তু হাজার 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 কোটি টাকা, তখন কিন্তু এত টাকা ট্রেজারি বিল কিনতে পারবেন না। আমি বলতে চাচ্ছি এই সময়টায় আসলে এই যে ধারাগুলা যে চেঞ্জ হবে, এখন আপনি কিনতে পারবেন 1000 কোটি টাকা, 10,000 কোটি টাকা পর্যন্ত কিনলেন, কিন্তু আপনার তো লাখ কোটি টাকা পার হয়ে যাবে। তখন আসলে আপনি কোথায় বিনিয়োগ করবেন? যে বিনিয়োগ থেকে গ্যারান্টেড রিটার্ন আপনি 9%, যেটা অন এন এভারেজ পাওয়ার কথা, এখন 11% দেখাচ্ছেন যে আমরা 11.5% বিনিয়োগ করছি। এই বিষয়গুলা নিয়ে পেনশন কর্তৃপক্ষের সেই জায়গাটাও যদি ধীরে ধীরে স্ট্রেংথ করে, শক্তিশালী করে, সত্যিকার অর্থেই রিটার্নটাকে নিশ্চিত করে, এবং গ্লোবাল বাজার রয়েছে, কিন্তু আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে পারি। সেটা একটু আমরা আপনার কাছে যেতে চাইবো একটা ছোট বিরতির পরে, যে আপনি যেটা বলছিলেন চমৎকার, যে গ্লোবাল বাজার আসলে জায়গা আছে, সেখানে আমাদের কি করার আছে বা করণীয় কি, সে বিষয়গুলো জানতে চাইবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। আবার স্বাগত, আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম টেনশনের বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনি একটু বিরতির আগে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই পেনশনের একটা গ্লোবাল বাজার রয়েছে, সেই জায়গায় এবং আরও অনেক কিছু এক্সপ্লোর করার জায়গা রয়েছে, নিশ্চয়ই সেগুলো কর্তৃপক্ষ সহ অনেকে নজরে রয়েছে, বা আপনার এই ক্ষেত্রে সাজেশনগুলো কি থাকবে? আমি বলবো, যেহেতু এটা একটা পদক্ষেপ এবং এই পদক্ষেপটা রাষ্ট্রের, আমি বলবো সবচেয়ে বৃহৎ পদক্ষেপ ইন এ সেন্স, যে পরিমাণ ফান্ড জেনারেট হবে সেটা কিন্তু অন্য যে কোনো প্রতিষ্ঠানের এবং কোনো যদি ইনস্টিটিউশনের কথা বলেন তাহলে তার থেকে অনেক অনেক গুণ বেশি। অতএব এই জায়গাটাকে আমি মনে করি যে সরকারের আরও অনেক বিচক্ষণতার পরিচয় দেওয়ার
জায়গা রয়েছে। অর্থাৎ এই সেন্সে যে আসলে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এখন থেকে যদি আপনি চিন্তা না করেন, যখন ফান্ড একদিনের জন্য আইডেল পড়ে থাকে তখন সেটা কিন্তু ওই প্রতিষ্ঠানের জন্য কস্ট। এই জন্যই ফান্ডের ক্ষেত্রে বলা হয় যে এফিশিয়েন্ট ফান্ড ম্যানেজমেন্ট। এখন সেই ফান্ড আমি বললাম মুখে এক কথা, আর আমি দেখলাম টাকাটা পড়ে রয়েছে 1 মাস 1.5 মাস, কিন্তু আপনার যখন 1000 কোটি টাকা 1 মাস পরে থাকে সেটা কিন্তু হিউজ পরিমাণ। এই জন্য বলছি এফিশিয়েন্ট ফান্ড ম্যানেজমেন্টটা যেন হয়, সেটার জন্য আসলে দক্ষজনক। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা পৃথিবীতে এখন কিন্তু গ্লোবাল মার্কেটটা আমি যেটা বলছি সেটা ওপেন। পৃথিবীর ইনভেস্টমেন্ট আসলে সিকিউরড ইনভেস্টমেন্টই কোথায় কোথায় করা যায় সেটা কিন্তু স্টেট লেভেলেও এক্সপ্লোর করার সুযোগ রয়েছে। সেই জায়গাগুলোও কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভে জানতে হবে। ধরেন চাইনাজ গভর্নমেন্টে ইউএস ট্রেজারি বন্ডস বিলসে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে, তাই না? ঠিক একইভাবে এটা যেহেতু সরকারের কর্তৃপক্ষ এবং আলটিমেটলি গভর্নমেন্ট নিজে বড় করবে না, কিন্তু এটা কিন্তু সরকারের দায়িত্ব, রেসপন্সিবিলিটি সিটিজেনের প্রতি। অতএব সেই ফান্ডটা কিন্তু সরকার ওন করে। অতএব সেই ফান্ডটা ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু সরকার ইচ্ছা করলে তার বিচক্ষণতা, দূরদর্শিতা কিন্তু কাজে লাগাতে পারে। এই জন্যই বলছি ফিউচারে যে পরিমাণ বড় ফান্ড হবে সেটার ইউটিলাইজেশনটা কিন্তু অনেক বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আরেকটা জায়গা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইউনিভার্সাল পেনশন যখন বলা হচ্ছে সর্বজনীন, এখন এটাকে আমরা স্কেল আপ যে করব তার জন্য আমরা ধরেন এসডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো শিখে আসছি যে আমার শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, একটা লং টার্ম ভিশন তৈরি করতে হয়। এটার মধ্যে আছে যে আমরা একটা টার্গেট 10 কোটি মানুষকে করব, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওই যে আমি বললাম যে আপনি যখন ইনস্টিটিউশনাল লেভেলে কম্পালশনে যাবেন তখন কিন্তু আলটিমেটলি কম্পালশন হলো। আবার দেখবেন একজন এমপ্লয়ি যেহেতু ইউ পেনশনে একটা ইউনিক আইডি হবে, এটাও কিন্তু ভালো একটা দিক। তার মানে হচ্ছে আপনি যখন এই প্রতিষ্ঠান চেঞ্জ করবেন তখন তার কিন্তু ওই আইডিটা কাজে লাগবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার কিন্তু লাইফটা কিন্তু স্মুথ না, আপস এন্ড ডাউনস, উত্থান পতন। আপনি যখন ওইখানে থাকতেন পে করতেন 5000, সঙ্গে সঙ্গে আবার এটাকে অ্যাডজাস্ট করলেন হয়তো 2000-এ। তখন এই যে অ্যাডজাস্টমেন্টগুলো সেগুলা বলেছেন উনি যে আইটি বেসড যেহেতু, অতএব আপনি এই জায়গাটায় যেমন একটা লোয়ার লেভেলের চাকরিতে যখন জয়েন করবেন তখন বলা আছে 10% অফ দ্য কন্ট্রিবিউট আপনার যে বেসিক তার, তাহলে যে 20,000 টাকার স্কেলে জয়েন করবে তার কিন্তু 2000 টাকা, পরবর্তীতে পরের বছর কিন্তু তার সেই অ্যামাউন্টটা আবার কি হচ্ছে ইনক্রিমেন্টের সাথে একটু বাড়ছে, আবার প্রমোশনের সাথে সেটা কিন্তু বেগ জাম দিচ্ছে। এখন এখানে সর্বোচ্চ যেহেতু 5000 টাকার কথা বলা আছে, তার মানে হচ্ছে আপনি নিজে কন্ট্রিবিউশন করতে পারবেন 5000, তাহলে সেই প্রতিষ্ঠানকে কিন্তু আবার 5000 টাকা করতে হবে। অতএব সেই জায়গা থেকে আমি মনে করি যে বেনিফিশিয়াল কিন্তু এই ইনস্টিটিউশনালের চেঞ্জ এবং এই চেঞ্জের সাথে আমার যে স্কিমগুলার যে চেঞ্জ হয় সেটার কিন্তু আবার বছর প্রক্ষেপণ করতে হচ্ছে আপনাকে সামনের দিকে। সেই হিসাব নিকাশের জায়গাগুলা যেন টিউনিং, অর্থাৎ আইসিটিতে আপনি যখন কমান্ড দিবেন সেই জায়গাগুলার রিফ্লেকশনে যেন কোনো ঘাটতি না হয়, কারণ সেই ঘাটতি আপনি কিন্তু আপনার বেনিফিট দেখতে পাবেন। আমাদের হাতে খুব সময় একদম ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যারা সাধারণ গ্রাহক যারা হতে চায় তাদের মধ্যে আসলে অনেক সময় আমরা খুব বেশি নিজে থেকে না জানার চেষ্টা করে আমরা গল্পটা আশপাশ শুনে সিদ্ধান্ত নেই। সেই জায়গাটা আসলে আমাদের নিশ্চয়ই ফোকাস করা দরকার যে আমি যেহেতু আমি করবো, আমি নিজে জেনে এই বুঝে আসলে করি, এবং যাতে আসলে এর বিরুদ্ধে নানা রকম প্রচারণা চলে, সেই জায়গাটা আসলে আমাদের একটু নজর দেওয়া দেখেন। এটা যেহেতু সরকারের, অতএব এইখানে একটা বড় ধরনের নিশ্চয়তা আছে। অতএব সেই নিশ্চয়তার জায়গাটা এখন মানুষের কাছে পৌঁছানোর জায়গাটাই বড় ঘাটতি রয়েছে, যে কারণে কিন্তু স্লো, কিন্তু এটা বাড়বে। কারণ যেহেতু আপনি সবসময় বৃদ্ধ বয়সে আপনি নিশ্চয়তা চান, এটা সরকার যেহেতু নিশ্চয়তা দিচ্ছে অতএব এইটা নিবে, কিন্তু এখনো নিচ্ছে না যে এই কর্তৃপক্ষ কি এত ফান্ড ম্যানেজ করতে পারবে, তারা কি এনশিওর করতে পারবে এই রিটার্ন যা বলছে সেটা কি সত্যি কিনা। এই যে ট্রাস্টের যে জায়গাটা সেটাকে বাড়ানোর জন্য আসলে গভর্নমেন্ট লেভেলে যে আসলে ক্যাম্পেইন, গ্রাসরুট লেভেল পর্যন্ত জানানো, আর জানানোটার চেয়ে সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে কি ভালো, মানে হচ্ছে যাকে আপনি গ্রামে মনে করেন যে আইডল, সেই মানুষটা যদি ইনক্লুডেড হয়ে যায়, সে সরকারি চাকরি করে না কিন্তু গ্রামে একটু মাতবর,
সে আসলে ইনক্লুডেড হয়ে গেছে, তাকে দেখে কিন্তু আরো 20 জন হবে। অতএব আমি সেই জন্যই বলছিলাম যে আপনি পাবলিক, প্রাইভেট এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এইভাবে যখন এবং প্রাইভেটে যখন যাবেন, তখন যারা ফর্মাল, ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টেড কোম্পানি, তো লিস্টেড কোম্পানি যারা, তাদেরকে তো পাবলিক পিএলসি বলছেন, অতএব তাদের জন্য বলে দেন যে এই ইউ পেনশন কম্পালশন, তাহলে একসাথে কিন্তু তাদের বিরাট অংশ কাভারেজ হয়ে যায়। এইভাবে আসলে স্ট্র্যাটেজিক হয়ে জনগণের, যাতে প্রান্তিক জনগণের কাছে পৌঁছে মেসেজটা, সেই ধরনের স্ট্র্যাটেজিক অপশন চুজ করতে হবে। সেটা আমরাও চাই, এবং আমরাও চাই যে আসলে যেহেতু একটা মহৎ উদ্যোগ, সেই উদ্যোগটা নানাভাবে সব ধরনের স্ট্র্যাটেজিক অবস্থানগুলো নিশ্চিত করে, নিশ্চয়তা নিশ্চিত করে সুরক্ষিতভাবে এগিয়ে যাক, সেই প্রত্যাশাকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক দারুণভাবে ব্যাখ্যা করার জন্য, এবং আমাদের সঙ্গে যে অতিথি ছিলেন তিনিও চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে দর্শক আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।